কালকে আমার মোটা মাথায় ঢোকেনি যে ৪৫ দিনের মধ্যে বেড়া দেবে সীমান্তে, এটা নিয়ে এত বিতর্ক বাংলাদেশে হবে কেন? আমি আমার জমিতে আমি সীমান্তে বেড়া দেবো, আপনাদের যেমন আলে যেমন দোয়া থাকে, আল ভাগ করা থাকে, যে যার বাড়ি থেকে বেরোবার সময় যেমন ছিটকিনিটা দরজাটা ভালো করে তালাটা লাগিয়ে যান, সেরকম ভাবে আমি আমার ঘরটাকে আমি সামলে রাখার জন্য আমি কাঁটাতারের বেড়া দিচ্ছি। তাতে পড়শির এত জ্বলছে কেন? এটা কিন্তু আমি কালকে ধরতে পারিনি যে আপনাদের মধ্যে এত রিয়াকশন হবে। কিসের জন্য ভাই? আমরা যখন বাড়ি থেকে বেরোই ভালো করে তালাটা 4 বার টেনে বেরোই যে ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা। তা আপনার বাড়িটা সুরক্ষিত থাকবে আর আমার দেশটা অসুরক্ষিত থাকবে, এবং সেটা আপনাদের জন্য, কারণ আপনারা এখান থেকে চোরাচালান করবেন, আমাদের দেশে অবাধে যাতায়াত করবেন, কুকর্মগুলো করবেন। আর যারা এই নেতা মন্ত্রী যারা এগুলোকে সমর্থন করছেন, আমি তো বুঝতে পারছি তারা এই দুষ্কৃতীদেরই সমর্থন করছেন। প্রত্যেকটা দেশ নিজের দেশকে সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া দেয়। আপনি যান না চীনে গিয়ে কাঁটাতারের বেড়া একবার টপকে দেখুন, আপনি ইউএসএ তে অবৈধভাবে প্রবেশ করে দেখুন, আর সেখানে তো কাঁটাতার নেই, সেখানে আপনাকে যেতে হবে উড়ে। অবৈধভাবে প্রবেশ করে দেখুন, এই দলে দলে ফেরত পাঠাচ্ছে। সব দেশই কাছাকাছি যারা আছে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। তো এখন এখানে যে আপনাদের জমির ক্লেম রয়েছে তা তো নয়। যেমন আফগানিস্তান পাকিস্তানে যেমন জমির ক্লেম নিয়ে গন্ডগোল, তাদের যে কাঁটাতারের বেড়া সেই বেড়া তারা মানে না, ডিউরাল লাইন। পশ্চিমরা বলে পাকিস্তানের ভেতরে আমাদের জমি রয়েছে, পাকিস্তান বলে না এই জমি আমাদের। এই বিতর্ক থাকলে নয় আমি বুঝতাম, কিন্তু সেখানেও বিতর্ক নেই। বিতর্কটা তাহলে কোথায়? বিতর্ক হচ্ছে ভারত কেন কাঁটাতারের বেড়া দিচ্ছে না। আরে ভারত দিচ্ছে তো ভারতের ব্যাপার, আপনাদের জ্বলছে কেন এত? এই যে এত জ্বলছে কেন আপনাদের, আমি তো সেটাই বুঝতে পারছি না। এবার এই অবৈধ যে অনুপ্রবেশ রোধ করতে কাঁটাতারের বেড়াগুলো দেওয়া হচ্ছে, আর ওখানে সম্প্রতি 2 জন গুলি খেয়ে মারা গেছেন, সে প্রসঙ্গে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, এবং কালকে একে শুভেন্দুকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি। সে আমি আসছি, আগে আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমার কাছে ভিডিও আছে, ভিডিও আমি খুব একটা লাগাই না। কাঁটাতারে বেড়ার জমি 45 দিনের মধ্যে বিএসএফ কে দিতে হবে সিদ্ধান্ত। এটা তো আপনারা সবাই জানেন। তবে আমি এখানে একটা পড়ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। আরে ভাই, ভয় কিসের দেখাবে? আমি আমার দেশে কাঁটাতারে বেড়া যাচ্ছি, আপনি ভয় পাবেন কেন? যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান তাহলে বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়া ভয় পায় না। কিসের সম্পর্ক, কিসের কি, কিছুই বুঝলাম না। আমার দেশে আমি কাঁটাতারের বেড়া দেবো, তার সঙ্গে মানুষের সম্পর্ক কোথায়? আপনি ভিসা নিয়ে আসুন না, তাহলে কোনো সম্পর্কে অবনতি হচ্ছে আর উন্নতি হচ্ছে, কিছুই তো আমি বুঝতে পারছি না। আপনাদের বক্তব্যই তো পরিষ্কার নয়। সরকারও কাঁটাতারকে ভয় পায় না, ভালো কথা। যেখানে আমাদের কথা বলার দরকার আমরা কথা বলবো। এ প্রসঙ্গে আর একটা কথা বলি, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন কোনো অঙ্গরাজ্যের কথা আমরা শুনি না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জানেন না কোনটা রাজ্য আর কোনটা অঙ্গরাজ্য। তার জ্ঞানের জন্য আমি বলে দিই, পশ্চিমবঙ্গের এতগুলো আছে সবকটা হচ্ছে রাজ্য, আর সিকিম হচ্ছে অঙ্গরাজ্য। কারণ
সিকিম ভারতবর্ষের কাছে সুরক্ষা চেয়েছিল। সিকিমের বিদেশ নীতি এবং সিকিমের সুরক্ষার দায়িত্ব আমাদের, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে সিকিমের নিজস্ব। তাদের নিজস্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, শুধু বৈদেশিক নীতি, কিছুটা অর্থনীতি এবং সুরক্ষার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের। তারা ভারতবর্ষের অঙ্গরাজ্য। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে সালাউদ্দিন সাহেব, আপনার জ্ঞান অত্যন্ত কম। তো যাই হোক, আমি সালাউদ্দিনকে জ্ঞান দেওয়ার জন্য বসে নিই। এখানে কোথায় কোথায় কাঁটাতারের বেড়া বাকি রয়েছে সেটা একটুখানি বলি। উত্তরবঙ্গের কোচবিহারে উন্মুক্ত সীমান্ত প্রায় 100 কিলোমিটার, জলপাইগুড়িতে 19 কিলোমিটার, দক্ষিণ দিনাজপুরে 14 কিলোমিটার, মালদহে 32 কিলোমিটার, শিলিগুড়িতে 2 কিলোমিটার, উত্তর 24 পরগনা 150 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। প্রশাসন সূত্রের খবর, এর মধ্যে এখনো প্রায় 51 কিলোমিটার বেড়া দেওয়া হয়নি। 2019 সালে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রায় 300 একর জমি অধিগ্রহণ বা সরাসরি চাষিদের কাছ থেকে কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকার সে সময় 88 কোটি টাকা বরাদ্দও করেছিল, কিন্তু জমি জটের কারণে কাজ পুরোপুরি এগোয়নি। এদিন জেলা প্রশাসনের এক কর্তা বলেন, বাকি জমি দ্রুত কেনার প্রক্রিয়া চলছে। নদিয়ার 6টি ব্লকে সীমান্তের প্রায় 261 কিলোমিটার, এর মধ্যে ফাঁকা পায় 20.611 কিলোমিটার, যেখানে কাঁটাতার বসাতে প্রায় 130.4 একর জমির প্রয়োজন। সেই জন্য 2019 সাল থেকে কেন্দ্রীয় সরকার কয়েক কিস্তিতে 88.27 লক্ষ টাকা পাঠায়, কিন্তু নানান জটিলতায় প্রায় 52.5 কোটি টাকা খরচ হয়েছে, করেও 82.5 একর জমি কেনা হয়নি। টাকা দেওয়া নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, জমি দেয়নি। উনি ইউনুসের মতো মাল চেনেন। যেমন 128 কোটি টাকা পেয়ে উনি হামের টিকা বেছে দিয়েছিলেন। 68 বিলিয়ন না 62 বিলিয়ন টাকা আমার মনে নেই, আমি ভিডিও করেছিলাম, দেশকে বেছে দিয়েছেন। মমতা ব্যানার্জিও তাই, কেন্দ্রের থেকে টাকাটা ঝেড়ে দিয়েছেন, জমিটা আর দেননি। জমি দেননি তার কারণটা গতকালকে বলেছি। আসলে ওনার ধান্দাটা কি ছিল, ওনার প্রধানমন্ত্রী হওয়ার শখ। এখন ঘরে একলা বসে আছেন, 4টে থেকে 6টা অপেক্ষা করে থাকেন কলিং বেল কখন বাজবে, কোনো লোক যদি তার কাছে আসে তার সঙ্গে দেখা করতে। তো আপনাদের এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া সম্পর্কে আর গুলি চালনা সম্পর্কে শুভেন্দুকে কালকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রিফিং শেষে। শুভেন্দু বলেছেন, সীমান্তে চোরাচালান করতে এলে গুলি চলবে, ওখানে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া আছে। তার উপর আবার ইট পাথর নিয়ে হামলা করছে কিনা তাদের চোরাচালান করতে দিতে হবে। মানে একেবারে ভারতবর্ষ হয়ে গেছে খোলা রাজ্য, যে যা পারো লুটপাট করো। আর এতদিন ধরে করে এসছে, তো এবার তো আর হবে না। এবার পশ্চিমবঙ্গে বিজেপি এসে গেছে, আর বিজেপিকে তাড়াতাড়ি কেউ সরাতে পারবে না। ধরে নিন আগামী 30-35 বছরের জন্য বিজেপি এখানে থিতু হয়ে বসে গেছে। দ্বিতীয় কোনো পার্টি নেই সামনে, যে বিজেপির সামনে মুখ হয়ে দাঁড়াবে, তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো পার্টি নেই। সুতরাং এই যতদিন বিজেপি আছে ততদিন আপনাদের কপালে দুর্ভাগ্য আছে। এবার শুভেন্দু কি বলেছে শুনুন। শুভেন্দু যেটা বলেছেন, যে দীপু দাস হত্যার সম্পর্কে আমি ক্ষমতা গ্রহণের আগে যে সিদ্ধান্তে ছিলাম, আজও আমি সেই সিদ্ধান্তেই আছি। দরকার হলে ক্যাসেটটা একবার বাজিয়ে দেবেন। আমি চেষ্টা করছি ক্যাসেটটা একবার বাজাতে, দেখুন যদি আপনাদের মনে পড়ে। শুধু ওই রেস্ট্রিকশনের ভয়ে আমি কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি। सबक सिखाना चाहिए। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से
हमारी भारत की 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है सरकार। सबक सिखाना चाहिए, जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक। এটা হচ্ছে নির্বাচনে জেতার আগে দীপু চন্দ্র দাস যখন তাকে পুড়িয়ে মারা হয় সেই সময় তার রিয়াকশন ছিল এইটা। উনি বলেছেন এখনো আমার সেই একই রিয়াকশন, আমি নতুন করে কিছু বলবো না, আমার অনেক কাজ রয়েছে, আপনারা দরকার হলে সেইটাই আবার চালিয়ে দেবেন। তা সবাই সেইটাই চালাচ্ছে। আমিও খুঁজে খুঁজে একজনের কাছ থেকে এটা নিলাম, নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার ধরুন আপনাদের দেশের তো প্রচুর লোক তো বিদেশে যায়, কিন্তু দেশীয় যে অভ্যেসটা সেই অভ্যেসটা কিন্তু তারা ছাড়তে পারে না। বিদেশের লোকেরা কিন্তু ঘরে তালা চাবি মারে না, তার দরজায় টেনে দিয়ে বেরিয়ে যায়, এসে আবার দরজা খুলে ঢুকে পড়ে। কিন্তু আমরা যখন বিদেশে যাই তখন একটা ভারী তালা নিয়ে যাই, ভারী তালা নিয়ে গিয়ে আমরা ওই তালা চাবি মেন ডোরে আটকে দিই, কারণ এটা আমাদের অভ্যেস। আমাদের মাথার মধ্যে ঘোরে ওই পড়শি এসে আমার বাড়িতে চুরি করে নিয়ে যাবে। তা মানুষের যে অভ্যেস সে অভ্যেস তো পাল্টাতে পারবে না। এখন এই কাঁটা তারের বেড়া শুধু হয়েছে, এবার বাকি কি কি হবে আপনাকে আমি বলে দিচ্ছি 2-3 করে। গরু পাচার বন্ধ হচ্ছে, কাঁটা তারের বেড়া বসছে, এইবার খাদ্য পণ্য পাঠানোর ব্যাপারে শুভেন্দু একেবারে না করে দেবে। কারণ এখানে মমতা ব্যানার্জি আগে চেঁচাতেন যে ওরা খাদ্য চাইছে, খাদ্য দিতে হবে। শুভেন্দু অধিকারী তো বলবে না, তোমাদের দেশ, তোমরা খেতে পেলে কি না পেলে তোমাদের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার। তো আমি তো তার মধ্যে ঢুকতে যাব না, আমার কি দরকার পড়ে তার মধ্যে ঢোকার। এখন শুভেন্দু যদি না চায়, আর যদি গেট খুলে না দেয়, সীমান্তের গেটগুলো, এখন তো শুভেন্দু রাতে গেটগুলো যদি খুলে না দেয়, তাহলে পরে আপনাদের ওখানে খাদ্যপণ্যটা যাবেই করে। কারেন্টটা এখন কি হবে আমি জানি না, গৌতম আদানির সঙ্গে কি কথাবার্তা হচ্ছে আমি জানি না, তবে আমাদের ন্যাশনাল গ্রিডের সঙ্গে লাইন জুড়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। যে কোনো দিন লাইনটি জুড়ে দেবে আর আপনারা নিষ্প্রদীপ হয়ে যাবেন। আপনাদের কপালে অনেক দুঃখ আছে, আপনারা যতই নাচছেন না ভারতবাসী তত বেশ মজা পাচ্ছে। দেখ কেমন লাগে, ভারতবর্ষ দখল করবি তো দেখ কেমন লাগে। আসলে ওই জায়গা থেকে ঢুকে মমতার সাহায্যে 4 ঘন্টায় কলকাতা দখলের হুঙ্কার দিয়েছিলেন আপনাদের হাঁটতে না পারা সেনা অফিসার, প্রাক্তন সেনা অফিসারগুলো। তারপর বড় বড় চোখ করে সার্জিস আলমের সেই বড় বড় কথা, নাহিদ ইসলামের আঙুল তুলে কথা, তারপরে ওই আবার 26 অক্ষরের যে নাম আছে সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাঝে মাঝে আমি ভুলে যাই এত বড় নাম। তো যাই হোক, এখন আপনারা ওয়েট করুন, আরো কি কি দুর্ভাগ্যের খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ অচল, মানতে শিখুন। এটা যত তাড়াতাড়ি মানবেন জানবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। আর নইলে ওই ক্যারাম বোর্ডে স্ট্রাইকার দিয়ে যেমন গুটি ফেলে না, টাকাস করে মারবে, একদম গর্তে গিয়ে পড়ে যাবে। করছে না ভারতবর্ষ, ইচ্ছা করে করছে না, নাচাচ্ছে। পুতুল খেলার নাচ দেখেছেন, দড়ি দিয়ে আপনাদেরকে নাচাচ্ছে নরেন্দ্র মোদী। আর একটা কথা জানবেন, সেটা হচ্ছে এই যে নরেন্দ্র মোদীর মানে নাক, কান, চোখ, পঞ্চেন্দ্রিয় যদি বলেন, এই পঞ্চেন্দ্রিয়র মধ্যে কিন্তু আছেন এই ওই আমাদের হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, আমাদের এখানে হলেন শুভেন্দু অধিকারী, ওদিকে যোগীজি, তারপরেতে উড়িষ্যা, তারপরেতে আপনার বিহার নীতিশ কুমারের, সব হচ্ছে গিয়ে
মোদিজির পঞ্চেন্দ্রিয়র অংশ বিশেষ, অর্থাৎ মোদিজির মানে এছাড়া, নির্দেশ ছাড়া এগুলো কোনো কিছুই হয় না। আপনারা মনে করেন সবাই বোধহয় ইন্ডিপেন্ডেন্টলি করছে। এটা একটা সুসংগত মানে রেজিমেন্টের দল হচ্ছে আমাদের বিজেপি। এই রেজিমেন্টের দল যে থাকে না, আপনাদের মতো দল নয়। আপনারা রেজিমেন্টের পার্টি কখনো আপনারা দেখিনি। আওয়ামী লীগও ছিল না, বিএনপিও নেই, কেউ কারোর কথা মানে না। এই রেজিমেন্টের দল যারা আছে তাদের কাজকর্ম একটু ডিফারেন্ট হয়, যেটা বামফ্রন্টের ছিল, তৃণমূলের ছিল না। এখন আপনাদের দুর্ভাগ্যের জন্য কি কি অপেক্ষা করছে আপনাদের কারণে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্থিতিশীলতা ও সহযোগিতার ওপর ভারতের অনেক কিছু নির্ভর করে। গুঞ্জন রয়েছে তারেক রহমান যখন দেশে ফেরার সবুজ সংকেত পেয়েছিলেন এবং ক্ষমতার মসনদ নিশ্চিত করেছিলেন, তখন ভারতের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় বসার অল্প সময়ের মধ্যেই দৃশ্যপট বদলে গেছে। ভারতের প্রতি তারেক রহমান সরকারের মনোভাব যেন 180 ডিগ্রি ঘুরে গেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঠিক কোন কোন কারণে ভারতের সাথে তারেক রহমানের সরকারের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছেদের পথে হাঁটছে। আর সাথে আছি আমি সাজ্জাদ কাদির। শেষ পর্যন্ত আপনারাও সাথে থাকুন। ভারতের প্রথম ও প্রধান চাওয়া হলো আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাকে আমরা 7 সিস্টার্স বলি, সেই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ বাংলাদেশ করবে না। এটাই ছিল অলিখিত চুক্তি। কিন্তু বর্তমান তারেক রহমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ভারত এখন শঙ্কিত। ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন বাংলাদেশ সরকার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে তারা ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটি ভারতের জন্য এক চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পর্কের টানাপোড়েনের দ্বিতীয় বড় কারণ হলো জঙ্গিবাদ। ভারতের স্পষ্ট দাবি ছিল বাংলাদেশের জঙ্গিবাদ কঠোরভাবে দমন করতে হবে, কিন্তু তারেক রহমান সরকারের 3 মাস পার হলেও এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। অবাক করার মতো বিষয় হলো জেল থেকে পালিয়ে যাওয়া একজন জঙ্গিকেও বর্তমান সরকার গ্রেপ্তার করতে পারেনি। উল্টো সরকারের পক্ষ থেকে জঙ্গি নেই বলে প্রচার চালানো হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পুলিশের বিশেষ ইউনিটগুলোর পুনর্গঠন নিয়ে। জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে পারদর্শী সিটিটিসি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং এটিইউ এন্টি টেররিজম ইউনিটকে একীভূত করে এসএসইউ বা স্পেশাল সিকিউরিটি ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন এতে জঙ্গিবাদ দমনের মূল লক্ষ্যটি হারিয়ে যাবে। অন্যদিকে সরকার সাইবার পুলিশ ইউনিট গঠন করছে ডিজিটাল অপরাধ মোকাবিলার নামে, যা মূলত মত প্রকাশের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের কাছে এটি একটি নেতিবাচক বার্তা পাঠিয়েছে। ভারত সবসময় বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের প্রভাব কমানোর পক্ষে সোচ্চার। তারেক রহমান সরকারের ওপর শর্ত ছিল পাকিস্তানি প্রভাব কমানোর, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো। বর্তমান প্রশাসনে ও রাজনীতিতে পাকিস্তানি ঘরানার প্রভাব আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারত বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বারবার বলেছে। এর মাধ্যমে মূলত আওয়ামী লীগের রাজনীতির পথ উন্মুক্ত রাখার শর্ত ছিল। ভারত চেয়েছিল সব বড় দলের অংশগ্রহণে একটি রাজনৈতিক পরিবেশ, কিন্তু ক্ষমতায় আসার পর তারেক রহমান সরকার সেই অবস্থান থেকে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে, যা ভারতের কূটনৈতিক মহলে অসন্তোষের জন্ম দিয়েছে। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারতের অন্যতম শর্ত বরাবরই থাকে যে ভারতের সিগন্যাল বা সম্মতি ছাড়া কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্ররোচনায় পরিচালিত হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এখানে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করা জরুরি। 1980 সালের 23শে নভেম্বর সংবাদপত্রের
কাটিং দেখলেই বোঝা যায় তারেক রহমানের বাবা জিয়াউর রহমানও মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনে সম্মতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকে থাকতে পারেননি। বর্তমানে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই অতি ঘনিষ্ঠতা এবং সামরিক ঘাঁটির বিষয়টি ভারতকে চরমভাবে ক্ষুব্ধ করেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, তারেক রহমান সরকার এখন চীনের দিকেও ঝুঁকে পড়েছে। ভারতের চির প্রতিদ্বন্দ্বী চীনকে এভাবে কাছে টানা ভারত মোটেও পছন্দ করছে না। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে চীনে, যা দিল্লির জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় ও অসম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে। সম্পর্কের শীতলতার সবশেষ প্রমাণ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। সেখানে বিজেপির বিশাল জয়ের পর বিশ্ব নেতারা এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অভিনন্দন জানালেও ঢাকা থেকে কোনো অভিনন্দন বার্তা যায়নি। সরকারের পক্ষ থেকে একে অঙ্গরাজ্যের নির্বাচন বলে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। ঢাকার এই শীতল মনোভাব দিল্লির সাথে সম্পর্কের ফাটলকে আরো প্রশস্ত করেছে। তারেক রহমানের সরকার শুরুতে ভারতের সাথে সুসম্পর্কের আভাস দিলেও দ্রুতই সেখান থেকে সরে এসেছে। আঞ্চলিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, মার্কিন ও চীন প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক এখন খাদের কিনারায়। বিশ্লেষকদের মতে দিল্লির সাথে এই দূরত্ব এবং আন্তর্জাতিক মহলের ভুল সমীকরণ তারেক রহমান সরকারের পতন অনিবার্য করে তুলতে পারে। দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনীতি আগামীতে কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়।